আমি কি কটা দিনের জন্য একটু বাপের বাড়ি ঘুরে আসবো? কয়েকটা দিনের জন্য। এখনো তো আমাদের হানিমুন শুরুই হলো না, তুমি চলে যাবার কথা বলছো। আজকের রাতের জন্য আমি একটা বিশেষ জায়গা বেছে রেখেছি, তোমার সাথে কিছু বিশেষ মুহূর্ত কাটানোর জন্য। এই দেখো, তোমার রাজা তার রানীর জন্য কত সুন্দর একটা হাওয়া মহল তৈরি করে রেখেছে। এসো। এটা এটা কি? রাজা তার রানীকে অতি সামান্য একটা উপহার দিচ্ছে। তুমি এক্ষুনি এই ড্রেসটা পরে নাও। সরুন, সাইড দিন। আসুন স্যার, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। ও, তাহলে এই ব্যাপার। এই শোনো, একটা কাজ করো, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও, আর এই রুমটাকে ভালো করে সার্চ করো। এই লোকটার ব্যাপারে সমস্ত ডিটেলস চাই। লোকটার নাম কি ছিল? স্যার, উনি তো নিজের নাম বিপিন বলেছিলেন। আজকেই উনি ওয়াইফের সঙ্গে চেক ইন করেছিলেন। ওয়াইফ? সে কোথায়? জানি না স্যার, ওনাকে এই অবস্থায় দেখার পর আমরা পুরো রিসর্ট চেক করেছি, ওনাকে কোথাও খুঁজে পাইনি। স্যার, আমি পুরো টেন্টটা ভালো করে চেক করে দেখেছি। ভিকটিমের সমস্ত জিনিস উধাও হয়ে গেছে, মোবাইল, পার্স আর এমনকি সব জামা কাপড়ও। ওয়াইফ, জিনিসপত্র সমস্ত কিছু উধাও। আমাদের সামনে একটাই জিনিস রয়েছে, 40-45 এজের একটা লোকের মৃতদেহ। দেখো, একটা কাজ করো, রিসর্টের রেজিস্টারে গিয়ে চেক করো। ওর ডকুমেন্টসের নিশ্চয়ই কোনো জেরক্স কপি থাকবে, আর তার সাথে ওর মোবাইল নম্বর আর পার্মানেন্ট অ্যাড্রেসও নিশ্চয়ই থাকবে। সেটাও খোঁজ লাগাও, সমস্ত ডিটেলস বের করো, তাড়াতাড়ি ইনার বাড়িতে ইনফর্ম করো। ওকে স্যার। রাজস্থানের বিপিন মারওয়ারের কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। নিজের জীবনের একটা লম্বা অধ্যায় একলা পার হয়ে আসা বিপিন মারওয়ারের আনন্দের সীমা ছিল না, কিন্তু সে এই আনন্দগুলো স্মরণীয় করে তুলতে পারার আগেই কেউ তাকে হত্যা করে দিল। আর তাকে হত্যা করার ঠিক পরেই তার সঙ্গে জয়পুরে ঘুরতে আসা তার স্ত্রীও নিখোঁজ হয়ে যায়। বিপিন মারওয়ার মৃত্যু আর তার স্ত্রীর এভাবে নিখোঁজ হয়ে যাওয়া কি কোনো পরিকল্পিত ষড়যন্ত্র ছিল? এই দুটো ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? কে ছিল সেই ব্যক্তি যে বিপিন মারওয়ারের উপর নজর রাখছিল? বিপিন মারওয়ারের মৃত্যু কি শুধু একটা দুর্ঘটনা ছিল নাকি ষড়যন্ত্র? সাহেব, আমার ছেলে কেশবের কোনো খবর পাওয়া গেল? দেখো কাকা, তুমি হচ্ছ বয়স্ক মানুষ, কেন রোজ রোজ এখানে এসে নিজের সময় আর আমার সময় নষ্ট করো? যেদিন আমরা ওকে ধরতে পারবো না, তুমি নিজের থেকেই ব্যাপারটা জানতে পারবে। তাছাড়া যে কাজটা তোমার ছেলে করেছে সেই শাস্তি তো ওকে 7 জনম ধরে পেতে হবে। তুমি এবার এখান থেকে যাও, আমার সময় নষ্ট করো না। কি হলো? কেশবের কোনো খবর পেলে? ওনারা খুঁজছেন, ওনারা বলেছেন যখনই খোঁজ পাওয়া যাবে ওনারাই আমাদের খবর দেবেন। তুমি এত চিন্তা করো না, চলো।
হ্যালো, আমি জায়গা মতো এসে গেছি। কোথায় দেখা করব? স্যার, এই নিন বিপিনের পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী বিপিনের মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে, কিন্তু গলায় তো আমরা কোনো চিহ্নই দেখতে পাইনি স্যার। হয়তো কেউ মুখে বালিশ রেখে বিপিনকে মেরে ফেলেছে স্যার। শোনো, হ্যাঁ স্যার। এখনো আমরা এর ওয়াইফের ব্যাপারে কিছু জানতে পারিনি। রিসর্টের সিসিটিভি ফুটেজের কি খবর? স্যার, আমি চেক করেছি, গোটা রিসর্টে কোথাও সিসিটিভি ক্যামেরা নেই, যার দ্বারা আমরা ওর স্ত্রীর ব্যাপারে কিছু জানতে পারতাম। রিসর্টের ভিতরে যারা রাতের বেলা ছিলেন আর নাইট শিফটের লোকেদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম, কেউই ওর মুখটা দেখতে পায়নি স্যার। রিসর্টের রেজিস্টারে বিপিন তার অ্যাড্রেস কি লিখিয়েছে? স্যার, আজমির। আপনার বাড়ির পাশে যে একটা বাড়ি রয়েছে বিপিন শর্মার, এখানে কি আর কেউ থাকতো? এমনিতে এই বাড়িতে তো সবসময় তালা লাগানোই থাকে। এখন বিপিন দা তো সবসময় কাজের ব্যাপারে বাইরে থাকে। তবে হ্যাঁ স্যার, তবে শেষবার ও যখন এসেছিল ওর সাথে একজন মহিলা ছিল। হতে পারে তাকে হয়তো বিপিন দা বিয়ে করেছে। আপনি ওই মহিলার মুখটা দেখেছিলেন? না স্যার, ওনার মুখটা তো ঘোমটায় ঢাকাই থাকতো। দু একবার কথা বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি তো কথা বলতেনই না। তবে বিপিন দা সবসময় ওনার সাথেই থাকতো। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন স্যার, যেদিন থেকে বিপিন মারা গেছে ওর মোবাইলটা সুইচ অফ বলছে। ওনার ওয়াইফ মোবাইলটা পর্যন্ত নিয়ে গেছে। আর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে মনে হলো যে বিপিন ওই মহিলাটার ব্যাপারে কিছু জানেই না। 45 বছর বয়স, একলা। হতে পারে 20-22 বছরের মেয়ে দেখে উনি বিয়ে করে ফেলেছিলেন, কিন্তু ওই মহিলাটার জন্য এটা বিয়ে নয়, বরং একটা প্ল্যান ছিল, বিপিনকে শেষ করে দেওয়ার প্ল্যান। একটা কাজ করো। হ্যাঁ স্যার। বিপিনের মোবাইলের গত এক সপ্তাহ সমস্ত ডিটেলস বের করো। ও কোথায় কোথায় গেছে, কার সঙ্গে দেখা করেছে, যদি এটা আমরা জানতে পেরে যাই তাহলে অনেক কিছু জেনে যেতে পারি আমরা। ঠিক আছে স্যার। বিপিন হানিমুনে ছিল। ও নিশ্চয়ই কোনো হোটেলস, রেস্টুরেন্টস, টুরিস্ট প্লেসগুলোতে গিয়েছিল। ওই জায়গাগুলো সিসিটিভি ফুটেজ থেকে মেয়েটার ব্যাপারে আমরা কিছু জানতেও পারি, বা এমন কাউকে আমরা পেয়ে যেতে পারি যে এদের ব্যাপারে হয়তো সবকিছুই জানে। প্রথমবার যখন তোমায় দেখেছিলাম তখনই ভেবেছিলাম বিয়ে যদি করতেই হয় তবে তোমায় করব। তুমি বোধহয় জানো না, আমার সমস্ত হৃদয় জুড়ে শুধুমাত্র তোমারই নাম লেখা। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস। স্যার, বিপিনের মোবাইল জয়পুরে অ্যাক্টিভ ছিল। লোকেশন হাওয়া মহল, অ্যালবার্ট হলের মতন জায়গা ছিল স্যার। তারপরে ওরা রিসর্টে গিয়েছিল। হাওয়া মহলের লোকাল থানা পুলিশরা আমাকে বলেছে যে হাওয়া মহলের পাশে একটা শপ আছে, যার সিসিটিভি ফুটেজে ওনারা এমন একটা ফুটেজ পেয়েছেন যেখানে বিপিনের সঙ্গে যে মহিলাটা ছিল তাকে পরিষ্কার দেখা যাচ্ছে। এক্ষুনি সিসিটিভি ফুটেজটা নিয়ে এসো। ঠিক আছে স্যার। এই গেটটার উপরে জুম করো তো। এক্ষুনি এই ভিডিওটার থেকে এই মেয়েটার ছবি বের করো, আর সেই ছবিটাকে সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, হ্যাঁ এটাও খোঁজ নিয়ে দেখো যে এই মেয়েটার নামে কোনো থানায় কোনো কেস রেজিস্টার নেই তো। ঠিক আছে স্যার। বৌদি, বৌদি, আরে আসছি তো। আচ্ছা, তো এই ব্যাপার। ব্যাস ব্যাস, 1 মিনিট এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। নিজের ডান পাটা বাড়িয়ে এই কলসিটাকে ফেলো আর ভেতরে গৃহপ্রবেশ করো। এত সুন্দর
দেখতে বউ, কোত্থেকে চুরি করে আনলে তুমি? বৌদি, চুরি তো ওই করেছিল প্রথম দেখাতেই আমার হৃদয়। আচ্ছা। শিরোইতে প্রথম দেখা আমাদের, যখন ওই প্রপার্টির কাজের জন্য গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রপার্টির ওই কাজে আমার তো লোকসান হয়েছে বৌদি, কিন্তু ঈশ্বর পূজাকে পাঠিয়ে আমার জীবনের সমস্ত লোকসানকে ভুলিয়ে দিয়েছে একজনকে দিয়ে। আরে ব্যাস ঠাকুরপো, তুমি তো দেখছি প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছ। এবার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথাই বলবে না, ওকে একটু বিশ্রাম নিতে দেবে? বৌদি, তুমিও না। স্যার, রাজওয়াড়া পুলিশ থানা থেকে একটা খবর এসেছে যে ওই মেয়েটার নাম কাজল। ও অনেক মানুষকে লুট করেছে আর তাদের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে পালিয়ে গেছে। আর স্যার, সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এটাই, এ নিজের প্রথম স্বামীকেও খুন করেছে স্যার। ঠাকুরপো, গুড মর্নিং। আরে ঠাকুরপো, এবার ওঠো। ঠাকুরপো, ঠাকুরপো। দুজন মানুষকে জুড়ে দিয়ে একটা নতুন জীবন দেওয়ার এই বিয়ের পরম্পরা এখন মানুষের কাছে তাদের জীবন কেড়ে নেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই সব কেসে ভিন্ন ভিন্ন নাম সামনে এসেছিল ঠিকই, কিন্তু এই সব কিছুর পিছনে একটাই মুখ ছিল। এই কাজল আসলে কে ছিল যে একের পর এক মানুষকে শিকার করছিল? আর সেই ব্যক্তিই বা কে ছিল যে নির্দয়ভাবে একের পর এক মানুষকে খুন করছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর রাজওয়াড়াতে জয়পুর পুলিশের জন্য অপেক্ষা করছিল। স্যার, এই কাজলকে তো আমরা অনেক দিন ধরেই খুঁজছিলাম। কাজলের বিয়ে রাজওয়াড়ার প্রতাপ সিং এর সঙ্গে হয়েছিল, কিন্তু প্রতাপ আর কাজলের সম্পর্কটা ভালো ছিল না। প্রতাপ কাজলের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইতো, কিন্তু কাজল এই ব্যাপারটা একেবারেই পছন্দ করতো না। একদিন কাজল ওর বাড়ি থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রতাপ ওকে সন্দেহ করত, যার জন্য ও কাজলের পিছু নেওয়া শুরু করে। পিছু নিতে নিতে ও পাশেরই জঙ্গলে গিয়ে পৌঁছয়। ওখানে গিয়ে দেখে কাজল তার প্রেমী কেশবের সাথে খুব আপত্তিজনক অবস্থায় রয়েছে। প্রতাপ রেগে গিয়ে কাজলকে যা নয় তাই বলে দেয়, এমনকি ও কাজলের সাথে মারপিটে জড়িয়ে পড়ে। আর তখনই কেশব একটা বড় পাথর তুলে নিয়ে ওর ওপর আক্রমণ করে আর ওর মুখ পুরো থেঁতলে দেয়। আর শুধুমাত্র এই নয় স্যার, এরপর কেশব পেট্রোল ছড়িয়ে প্রতাপের বডিতে আগুন ধরিয়ে দেয়। ওই দিন থেকেই এরা দুজন পলাতক। এই কাজল সৌন্দর্যের জালে লোকেদের ভাষায়, তাদের বিশ্বাস অর্জন করে এবং তাদের বিয়ে করে নেয়। কেশবের সাহায্যে তাদের খুন করে তাদের জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। হ্যালো, কি? ব্যালকনির দরজাটা খোলা। এদের ক্রাইম তো বেড়েই চলেছে। আদিত্য, ইয়েস স্যার। ওই মেয়েটার ছবি আছে তোমার কাছে? হ্যাঁ। দেখাও। এই মেয়েটাই কি নিজেকে পূজা বলে পরিচয় দিয়েছিল? আপনার দেওরের সাথে ওর কোথায় দেখা হয়েছিল? স্যার, ওই প্রপার্টির কোনো কাজে। স্যার, ওই গ্রামে গিয়েছিল। আপনার দেওর ওখানে কি করতে গিয়েছিল? স্যার, কোনো জমিদারের সাথে দেখা করতে গেছিল। স্যার, মনে হয় সন্দীপ নাম ছিল। ওখানেও পূজার সাথে আলাপ হয় আর ও বিয়ে করে নেয়। আদিত্য, হ্যাঁ স্যার। বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও। আমাদের ওখানে যেতে হবে এদের দুজনের ব্যাপারে জানার জন্য। ঠিক আছে স্যার।
করে আর তারপর বানায় ফুলশয্যার রাতকে মৃত্যুর রাত। এই কুকর্মে এই মেয়েটিকে সঙ্গ দেয় এই মেয়েটির বয়ফ্রেন্ড। যদি কোথাও এই মেয়েটিকে দেখতে পান তাহলে সরল মুখ দেখে ভুলবেন না, বরং নিচে দেওয়া এই নাম্বারে ফোন করে পুলিশকে অবশ্যই জানান। আরে কোথায় দৌড়ে যাচ্ছিস বে? হ্যাঁ, তোকে একটা কথা বলবো, মায়ের কাছে যাব, সব থেকে বেশি বিষ যাব। সাপের বাচ্চাতেই দেখছি হয়েছে। কেশব কি আপনার ছেলে? হ্যাঁ সাহেব, আপনারা কোনো তুমি খবর ভিতরে পেলেন? যাও, জল নিয়ে এসো, আমি কথা বলছি। কিন্তু ওনারা কেশবের কথা বলছেন, কিছু জানতে পারলেন ওর ব্যাপারে? দেখুন, আমরাও কেশবের খোঁজ করছি। ও আর কাজল একসঙ্গে মিলে অনেকজনকে খুন করেছে। দেখুন সাহেব, আমার ছেলে কেশব আর কাজল একে অপরকে ভালোবাসে সাহেব। ওরা কোনো মন্দিরে গিয়ে বিয়েও করেছে, কারণ সাহেব কাজলের বাড়ির লোকেরা ওর বিয়ে কেশবের সাথে দিতে কিছুতেই রাজি হয়নি সাহেব। ও কখনো আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিল বা কখনো ফোন করেছিল? যদি ফোন করতো বা দেখা করতো তাহলে কি আমি এতবার থানায় যেতাম সাহেব? আমি তো শুধু এটুকু জানি ওরা দূরে কোনো শহরে চলে গেছে নিজেদের জীবন নতুন করে শুরু করতে। তারপরে আমি একদিন দেখলাম যে ওই কাজল প্রতাপকে বিয়ে করছে সাহেব। প্রতাপ 1 নম্বরের সুদখোর সাহেব, আর তার উপরে ওর বাবা, সে তো আরো বড় একটা সুদখোর। ওদের কাছে তো আমাদের পরিবার কিছুই না সাহেব। হ্যাঁ, এটা তো আমি জানি যে প্রতাপ আর ওর একটা সম্পর্ক হয়েছে। সম্পর্ক? সম্পর্ক রাজস্থানের এমন একটি প্রথা যা কিছু সংখ্যক মানুষের ভালোর জন্য তৈরি করা হয়েছিল। এর ফলে কম বয়সে বিধবা হওয়া মহিলাদের দ্বিতীয়বার বিয়ে করানো যেত, কোনো অবৈধ সম্পর্কে ফেঁসে যাওয়া পরিবারকে বাঁচানো যেত। কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে এই প্রথা বদলেছে ঠিকই, এর সঙ্গে যুক্ত মানুষেরাও বদলে গেছে। আজও এরকম অনেক গ্রাম আছে যেখানে বেপরোয়াভাবে এই প্রথার নামে মহিলাদের কেনা বেচা এখনো চলছে। আমাদের দেশে এমন অনেক রাজ্য আছে, অনেক সম্প্রদায় আছে যাদের নিজেদের আলাদা আলাদা মান্যতা আছে, প্রথা আছে, আর এই সবকিছু শুরু মানুষের ভালোর জন্যই করা হয়েছিল। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা প্রত্যেকটা ভালো কাজে খারাপ উদ্দেশ্য ঠিক খুঁজে বের করে, আর এমনটাই কিছু দেখতে পাওয়া গেল এই কেসটায়। শিরোহী গ্রামের একটা প্রথা, ছেলের বাড়ির লোকেরা না সাহেব, ওরা টাকা দিয়ে নিজের মনের মতো মেয়ের সঙ্গে বিয়ে করতে পারে সাহেব। যে কোনো বয়সের মেয়েই পছন্দ হোক না কেন তাকে বিয়ে করতে পারে সাহেব। এইভাবে প্রতাপ আর কাজলেরও একটা নাতা হয়েছে সাহেব। তারপরে সাহেব একদিন একটা ছেলে আমার কাছে এলো। কেশব প্রতাপকে খুন করে দিয়েছে? প্রতাপকে খুন করে দিয়েছিল সাহেব কেশব। আমার ছেলে খুনি নয় সাহেব। সাহেব, আমার বাড়িতে তো আমরা খাওয়ার দাবারের ব্যাপারেও শাকাহারি সাহেব। আমার বাড়িতে তো মশা মারাও পাপ সাহেব। আমার ছেলে খুন করতে পারে না সাহেব। দেখুন, অনেক সময় আমরা যেটা দেখি সেটা হয় না, আর যেটা হয় সেটা আমরা দেখতে পাই না। এই সমস্ত কিছুকে বিবেচনা করাই হচ্ছে আমাদের কাজ। আর আপনার ছেলে যেটা করছে, একজন বাবা হয়ে আপনি সেটা শুনতে পারবেন না। আর আইনের চোখে সবাই সমান। যেদিন আপনার ছেলেকে আমরা হাতে পাবো, ওই দিন আইনের দড়ি ওর গলাতে থাকবে। সাহেব, আমার ছেলে নির্দোষ সাহেব, ওকে ছেড়ে দিন সাহেব। চলো সাহেব, আমার ছেলে নির্দোষ সাহেব, ওকে ছেড়ে দিন সাহেব, ওকে ছেড়ে দিন। আপনি উঠুন, চলো। তুমি আমার ছেলের হাতটা কেন পড়ালে? আমি কোনো কাজ করব না, আমি আর বিয়ে করব না। যোগ্যতা আর সাহস মাথায় রেখে কথা বল, না হলে তোর বাঁচা মুশকিল করে দেবো আমি, বুঝেছিস? আমার বলা সব কটা কথা তোকে মেনে চলতে হবে। যদি কথাগুলো না মানার চেষ্টা করিস না, তাহলে তো ছেলের মাথা আমি পাথর দিয়ে গুঁড়িয়ে দেব। চল। কোন সন্দীপ নামের লোককে চেনেন আপনি? আপনারা চেনেন কোন সন্দীপকে? দাদা, এই জমিদার সন্দীপের বাড়ি কোন দিকে হবে? কে সন্দীপ? যদি আমরা কাজলের ব্যাপারে একটু ইনফরমেশন পেয়ে যাই, তাহলে আমাদের সামনে সব পরিষ্কার হয়ে যাবে। স্যার, খুব ভালো হয় কাজলের মা বাবার সঙ্গে দেখা করলে। হতে পারে আমরা
ওখান থেকে কোনো ক্লু পেতে পারি? চলো। সাহেব, আমি আপনাকে সত্যি কথাই বলছি যে আমি আমার মেয়ে কাজলের নাতা ওই প্রতাপের সাথেই করিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত কাজলের সাথে আর দেখাই করিনি। তাহলে আপনি এখন ওর সঙ্গে দেখা করেননি, আর আপনারই গ্রামের একজন সদস্যর সঙ্গে দেখা করে, এখানকার মন্দিরেই ওকে বিয়ে করে, আর আপনার মেয়েই ওকে হত্যা করে। এসব কি করে হয়ে গেল বলুন? আপনার গ্রাম তো 5 মাথার মোড়ে শেষ হয়ে যায়, এই এতগুলো রাস্তার মধ্যে একটাও রাস্তা আপনার মেয়ের কাছে পৌঁছালো না। আমি আপনাকে সত্যি কথাই বলছি, আমি ওর সাথে দেখা পর্যন্ত করিনি। আর ওই যে যে নামটা আপনি করলেন সেই নামটা তো প্রথম শুনলাম। আমি স্যার আপনাকে বলছি যে যে কাজলকে আমি সেই দিন থেকে আমি দেখিনি যেদিন ও প্রতাপকে মেরে ফেলে কেশবের সাথে পালিয়ে গেছিল। ঠিক আছে, আমরা নয় আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু এটা বলুন যে এই সন্দীপটা কে? সন্দীপ? সন্দীপটা কে সাহেব? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আবার আসবো যদি প্রয়োজন পড়ে, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের দ্বিতীয়বার এখানে আসতে না হয়। চলো। কি হবে? শোনো, পুলিশের লোক এসেছিল। আমি তোমায় বলছি, কিছুদিনের জন্য তুমি চুপচাপ হয়ে যাও। বড় বড় বিস্ফোরণের আগে ছোট ছোট ফুলকির দিকে নজর দিতে নেই। এতদিন যা দেখেছো সেগুলো তো ফুলঝুরি ছিল, এরপরে এমন খেলা খেলবো না, পুরো দিওয়ালি হবে দিওয়ালি। এই সুযোগটা আমার হাতে নয়, আমার ভাগ্যে এসেছে, সেটাকে আমি এইভাবে যেতে দিতে পারি না। হ্যাঁ সেট, ব্যবস্থা হয়ে গেছে। মেয়ে কিন্তু জাক্কাস, খেয়াল রাখবে তোমার। এইরকমই একটা মেয়ে চাই আমার। হ্যাঁ সেট, সেরকমই খুঁজেছি যেরকম তোমার দরকার ছিল। আপনি শুধু টাকার ব্যবস্থাটা করে রাখুন, খুব তাড়াতাড়ি ওকে নিয়ে আপনার গ্রামে আসছি। আরে যত তাড়াতাড়ি পারো চলে এসো, টাকা তো তোমার জন্য রাখাই আছে, অত চিন্তা করছো কেন? টাকা আর লোভ কোনো সম্পর্কের ভিতই শক্ত করে না, বরং সেটা নষ্ট করে দেয়। কিছু মানুষ সম্পর্ক তৈরি করার আগে সবসময় পরিকল্পনা করতে থাকে যে ভবিষ্যতে তৈরি হওয়া সম্পর্ক থেকে কিভাবে মুনাফা করা যায়। আর তখনই এই ধরনের মানুষের হাতে যদি সম্পর্ক নামক প্রথা চলে আসে, তাহলে তার ফল খুবই ভয়ঙ্কর হতে পারে। এই প্রথার অপব্যবহার এখানেও হচ্ছিল, কিন্তু তারা কারা ছিল যাদের পরিচয় এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি? কিন্তু খুব তাড়াতাড়ি এই কেসের সব জট খুলতে চলেছে। এই পেপারগুলো নিয়ে যাও আর রেডি করো। আচ্ছা স্যার। স্যার, গ্রামে থাকা আমাদের কনস্টেবলের থেকে দুটো ব্যাপার জানতে পেরেছি। প্রথম ব্যাপারটা হলো কাজলের মা বাবা প্রতাপের বাবার কাছ থেকে সুদে প্রচুর টাকা ধার নিয়েছে, যার কারণেই ওনারা কাজলের বিয়ে প্রতাপের সঙ্গে করান। দ্বিতীয় ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কাজলের একটা ছেলেও রয়েছে, প্রতাপের ছেলে নয়, বরং ওর প্রথম পক্ষের স্বামী কেশবের, যার সঙ্গে ওর বিয়ে প্রতাপের আগেই হয়ে গিয়েছিল। আমার প্রথম থেকেই কাজলের পরিবারের ওপর সন্দেহ ছিল। অপরাধীর সঙ্গে সঙ্গে যে তাকে বাঁচায় সেও সমান অপরাধী হয়। সময় এসে গেছে এই অপরাধের থেকে তাদের মুক্ত করার। কি হয়েছে সাহেব? আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আমি কিছু করিনি সাহেব, আমি কিছু করিনি। কনস্টেবল, ইয়ে স্যার, আরে বলছি তো আমি কিছু করিনি, এসব কি জোর জবরদস্তি। আমি বেশ সাহেব, থানায় নিয়ে গিয়ে বলবো যে কে কি করেছে। চলো। কিন্তু স্যার আমাকে কেন? বয়স অনেক বেশি আপনার, অভিজ্ঞতা অনেক বেশি হবে, তাই আমি চাইবো না যে আপনারা মিথ্যে বলুন আর আপনাদের কষ্টটাও বেশি হয়। যা যা জানেন সব সত্যি সত্যি বলুন। নিজের সন্তানকে বাঁচানোর জন্য বাবা মা কি না করতে পারে সাহেব। আমি কাজলকে শহর থেকে ফিরিয়ে নিয়ে আসি। কেশবের সঙ্গে ছিল
প্রায় 2 বছর ধরে কেশবের সঙ্গেও একদম সুখে ছিল না। আমি খোঁজ পেয়েছিলাম যে ওদের একটা সন্তানও হয়েছে। মেয়েকে আমি ভালো করে বোঝাই যে মা, কেশবের বাবার সাথে কাটানো দিনগুলো স্মৃতি থেকে মুছে ফেল, আর প্রতাপের সঙ্গে নতুন করে নাতা করে নে। আসলে সাহেব, যাতে আমার সব ঋণ শোধ হয়ে যায়। আমরা তো এইটুকুই জানি যে কেশব প্রতাপকে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে সাহেব, আর কাজলকে নিজের সাথে নিয়ে গেছে সাহেব। আমরা শুধু এইটুকুই জানি সাহেব, আমরা আর কিচ্ছু জানি না সাহেব। তোমাদের মেয়ের জন্য অনেকে নিজেদের প্রাণ হারিয়েছে। এখনো সময় আর ভাগ্য এই দুটোই তোমাদের মেয়ের পক্ষে ছিল, কিন্তু আইন না সময়কে মানে, না তো কপালে লেখা ভাগ্যের রেখাকে, যারা কেউ মাথা নিচু করে। তোমরা আসতে পারো। আমার মনে হচ্ছে কেশবী যে কাজলকে করণের কাছে বিক্রি করেছিল সন্দীপ হয়ে, আর তারপরে এই ওকে বিপিনের কাছেও বিক্রি করেছিল। আমার পুরো ডাউট রয়েছে যে প্রত্যেকবার কেশবী কাজলকে বিক্রি করে আর টাকাটা নিয়ে নেয়, আর তারপরে জেনে বুঝে তাদের হত্যা করে, যাতে কাজল আবার ওর কাছে ফিরে আসে, যাতে ও পরের খেলাটা আবার খেলতে পারে। স্যার, আমি একটা কাজ করছি, সমস্ত ভিকটিমদের কল ডিটেল চেক করছি। সব ভিকটিমদের মধ্যে কাজল যেমন কমন বিষয়, হয়তো সেরকমই কোনো বিষয় বা কমন ইস্যু আমরা পেতে পারি, যা আমাদের খুনির কাছে পৌঁছে দেবে। আমি আমার এই জীবনে হাঁপিয়ে উঠেছি। আমি আর এইসব করব না। কি করতে হবে আর কি করতে হবে না সেটা শুধু আমিই তোকে বলবো। তুই যদি মুখ খুলিস শুধু হ্যাঁ বলার জন্য খুলবি, বুঝেছিস? আর এমনিতেও এইসবের থেকে বেঁচে যাবি কোথায় তুই? হ্যাঁ, এসবের মধ্যে যতটা আমার হাত আছে না, ততটা তোরও সঙ্গ আছে। আর একটা কথা তো তোকে বলতেই ভুলে গেছি আমি, হ্যাঁ, যে অন্যায় কাজে সঙ্গ দেওয়ার সাজা কিন্তু আরো অনেক বড় হয়। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখিস। চল ভাগ এখান থেকে, ভাগ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি কথা বলছি। ঠিক আছে, এখন রাখছি। ঠিক আছে স্যার, আমাদের তীর একদম ঠিক জায়গায় গিয়ে লেগেছে। সমস্ত ভিকটিমদের কল রেকর্ডে একটা নম্বর কমন আছে, আর ভিকটিমকে কল বিয়ের 2-4 দিন আগেই করা হয়েছে, যদিও কল ডিউরেশন বেশি ছিল না। আদিত্য, অনেক সময় অনেক বড় জিনিস ছোটভাবেও বলা যায়। এখন ওই মোবাইলটা কোথায়? স্যার, নাম্বারটা এখন সুইচ অফ আছে। ওই নাম্বারটা অ্যাড্রেস বের করো, আর যে ফোনটা পেয়েছো সেটার IMEI নাম্বারটাকে ট্রেস করার চেষ্টা করো। ঠিক আছে স্যার। বাবু, মা তাড়াতাড়ি ফিরে আসবে, যেমন প্রত্যেকবার চলে আসে। ওমা, তুমি কাউকে মারোনি তো? টিভিতে তখন দেখাচ্ছিল খালি। না বাবু, মা কাউকে মারেনি। মা যাই করছে সবটা তোমার জন্য করছে। মা, ওরা তোমাকে ধরে নিয়ে যাবে না তো আমার থেকে দূরে? না বাবু, মায়ের কিচ্ছু হবে না। মা এই ধরো এই গেল, আর কয়েকদিনের মধ্যে ফিরে আসবে, তাই তো? তুমি একটা কাজ করো, তুমি টিভি দেখো। আদিত্য, প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা করো, কেউ না কেউ নিশ্চয়ই ওদেরকে এখানে দেখে থাকবে। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনি কি এই অ্যাপার্টমেন্টেই থাকেন? হ্যাঁ স্যার, আমি এখানেই থাকি। এই কর্নারের ফ্ল্যাটটা কার? এই কর্নারের ফ্ল্যাটটা তো প্রতাপদার। আপনি এদের দুজনকে কখনো এখানে দেখেছেন? হ্যাঁ স্যার, এই মহিলাকে তো আমি নিয়মিত যাতায়াত করতে দেখেছি, তবে এই ছেলেটাকে কখনো এখানে আসতে দেখিনি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আদিত্য, এটা আবার নয় তো কাজল প্রতাপের এই বাড়ির অ্যাড্রেসের সুযোগ নিয়ে কেশবকে সিম কার্ড কিনে দিয়েছিল? হতে পারে স্যার। একটা কাজ করো, হ্যাঁ, আমাদের এক্ষুনি প্রতাপের বাড়িতে যেতে হবে, আর আমাদের এটা জানতেই হবে যে এখানে কাদের যাতায়াত ছিল। ঠিক আছে স্যার। শেঠ খুব ভালো লোক, বুঝলি?
এর ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে চলে গেছে। এখন এই প্রাসাদ আর এনার খেয়াল তোকে রাখতে হবে। আরে এসো, আমি তোমাকে আমার প্রাসাদটা দেখাচ্ছি। দেখো, এখন থেকে তুমিই আমার বউ, সেই জন্য পুরো প্রাসাদটা তোমাকে ঘুরিয়ে দেখালাম। এইটা এই প্রাসাদের একটা বিশেষ ঘর। এবার আমি সেটা তোমাকে দেখাতে চলেছি। দেখে নাও, এর মধ্যে আমার সারা জীবনের উপার্জন রয়েছে। এবার থেকে এর দায়িত্ব তোমাকেই নিতে হবে। এই হলো আমার সারা জীবনের উপার্জন। আপনি চিন্তা করবেন না, আমি নিশ্চয়ই এর দায়িত্ব নেব। খুব ভালো কথা, খুব ভালো বলেছো। আদিত্য, কাজলের সাথে এই দ্বিতীয় লোকটা কে হতে পারে? যে আদিত্য, হ্যাঁ, স্যার। এক্ষুনি ওই প্রতিবেশীকে ফোন করো। ঠিক আছে স্যার। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? আপনার ছেলে প্রতাপের জয়পুরের বাড়িতে কে কে যাতায়াত করতো? জয়পুরের বাড়ি? আরে ইন্সপেক্টর সাহেব, আমার ছেলের তো জয়পুরে কোনো বাড়ি থাকতেই পারে না। শুধু জয়পুর কেন, ওর তো কোথাও কোনো বাড়ি থাকতে পারে না। ওর কাছে তো এত টাকা ছিলই না, কারণ ব্যবসায় অনেক লোকসান হয়ে গিয়েছিল। লোকসান? হ্যাঁ স্যার, মদের নেশা ওর জীবনটা নষ্ট করে দিয়েছিল। কথায় কথায় মাথা গরম করে ফেলতো। ওর এই খারাপ অভ্যেসের জন্যই ওর বিয়েও হচ্ছিল না। তাও আমি কাজলের সঙ্গে ওর বিয়ে দিলাম। ওর বাড়ির লোকেরাও এতে রাজি হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওদের ঋণ আমি মকুব করে দেব। আমি ভেবেছিলাম স্যার, বিয়ের পর হয়তো শুধরে যাবে। তোর কি দরকার ছিল এই কেশবের সাথে ঝামেলা করার? মেরে দিল তো এই কেশব আমার ছেলেকে। ভালো করে দেখো, এই লোকটাই কি ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। আর একবার ভালো করে ভেবে নাও, এই লোকটাই ছিল তো? হ্যাঁ স্যার, একদম এই লোকটাই ছিল। বাহ 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 বাহ, এখানে বসে বসে টাকা গুনছেন? কোথা থেকে এলো এত টাকা? আশা করবো যে আমি যেটা শুনতে চাইছি আপনি এবার সেটাই বলবেন আমাকে। ভদ্র মতো বলুন, টাকা কোথা থেকে পেলেন? কাজল কোথায়? সাহেব, নিয়ে চলুন এনাদের। থানায় নিয়ে গেলে সব সত্যি সুসুর করে বলে ফেলবে। নিয়ে চলো এদেরকে। তুই নিজেই নাকি এটা তোর আত্মা? সবার চোখে তো তুই বোল্ড হয়ে গেছিস। এবার আমি তোকে আমার ব্যাটিং দেখাচ্ছি। নিয়ে যাও ওদের দুজনকে, নিয়ে যাও। এখন আপনার বিয়ের খুব শখ জেগেছে, তাই না? আপনার এই শখ আজকে আপনার জীবন কেড়ে নিতে পারতো যদি আমরা সময় মতো না পৌঁছতাম। এরপরে কোনো ভুল করার আগে একবার নয় 100 বার ভাববেন, কারণ সব ভুলের সম্পর্ক 100-র সাথে রয়েছে। 100 নম্বরটা মনে আছে তো? না স্যার, না স্যার, না না, আমাকে পারবেন না স্যার, আমাকে পারবেন না স্যার। তুই নিজেকে খুব চালাক ভেবেছিলি, তাই না? তোর তো কপালটা খারাপ বেরোলো। ওই সিসিটিভি ফুটেজটাতে যেই আমি তোর মুখটা দেখলাম, এই গেটটাতে জুম করো তো। তখনই সমস্ত ব্যাপারটা আমি বুঝে গেছিলাম। আর যখন আমি তোর ওই জয়পুরের প্রতিবেশীকে তোর ছবিটা দেখালাম, সমস্ত ব্যাপারটা আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। ভালো করে দেখো, এই লোকটাই ছিল। হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল।
এই প্রতাপ, অপরাধী যত পায়ে এগিয়ে থাকুক না কেন, আইন তার থেকেও 2 পায়ে এগিয়ে থাকে। তুই এটা ভাবলি কি করে যে সব করে তুই বেঁচে যাবি? বল। স্যার আমার এই সুদের ব্যবসায় প্রচুর লোকসান হয়ে গেছে। বাবারও এটাই মনে হচ্ছিল যে আমি কোনো কাজের নই। কোনো কাজের না, তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর তারপরে এই কাজলের সঙ্গে যখন আমার বিয়ে হলো, তখন আমি ওর প্রথম স্বামী কেশবের ব্যাপারে আর ওদের ছেলের ব্যাপারে কিচ্ছু জানতাম না। এরা আমাকে ঠকিয়েছিল। আমি তো সেদিনেই ঠিক করে নিয়েছিলাম যে এই কাজলকে এমন শিক্ষা শেখাবো না যে সারা জীবন ভোলা তো ছাড়ুন স্যার, মরতে মরতে বাঁচবে, মরতে মরতে বাঁচবে। স্যার আমি কাজলের বাড়ি থেকে ওর বাচ্চাকে তুলে নিয়েছিলাম। তারপর একদিন কাজলকে আমি কেশবের সঙ্গে দেখা করতে দেখি। কাজল, তোকে তো আমি চল হাট সালা, তুই আমার বউয়ের সাথে কেশবকে তো আমি সেদিনকেই জমের দক্ষিণ দুয়ার দেখিয়ে দিয়েছিলাম। ওর মৃত্যুটাকে নিজের মৃত্যু বানিয়ে ফেলেছিলাম। ওর মুখটাকে থেতলে দিয়েছিলাম, আমার জামা কাপড় ওকে পরিয়ে দিয়েছিলাম আর আংটিও পরিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমার এই মিথ্যা মৃত্যু আমার জীবনের সামনে একটা নতুন দরজা খুলে দেবে। কাজল ওখানে ছিল, কিন্তু ও তো কিছু করতে পারতো না স্যার, কারণ ওর ছেলে অনেক আগে থেকেই আমার কাছে ছিল। তারপরে ওর এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি ওর সম্পর্ক অন্য লোকেদের সাথে করা শুরু করলাম। আর এই পদ্ধতিতে অল্প দিনের মধ্যেই আমি লাখ লাখ টাকা রোজগার করেছি। আমার ওই জয়পুরের বাড়িটা আমি ওই টাকা দিয়েই কিনেছি স্যার। আর তোর ওই নোংরা রোজগারের টাকা দিয়ে কেনা বাড়িটাই তোকে ফাঁসির কাঠগড়া পর্যন্ত পৌঁছে দিল। সাহেব, আমি আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না সাহেব। আপনি আমাকে ওই নরকের মতো জীবন থেকে বাঁচালেন। আমার বাড়ির লোকেরা আর ওই প্রতাপ আমাকে একটা নোংরা জীবনে ঠেলে দিয়েছিল। আমি শহর থেকে আবার গ্রামে আমার মায়ের সঙ্গে দেখা করতে আসি। ওনাদের উপর অনেক ঋণ ছিল। মা আমাকে বলল যে আমি প্রতাপকে বিয়ে করে নিলে সব ঠিক হয়ে যাবে। আমি প্রতাপকে বিয়ে করতে রাজি হইনি। আর এই কথাটায় আমার বাড়ির লোক আমায় আর আমার ছেলেকে মারধর করতে শুরু করে দেয়। আমাকে হুমকি দেয় যে আমি যদি এমনটা না করি তো আমার ছেলেকে মেরে ফেলবে। আমার আর কোনো উপায় ছিল না। আমাকে বলল যে প্রতাপকে বিয়ে করার পর আমি চাইলে কেশবের কাছে ফিরে যেতে পারি। আমি প্রতাপকে বিয়ে করিনি, আর একদিন কেশবের সঙ্গে দেখা করি। আমি কেশবকে বলি আমাকে সব কিছু থেকে বের করো, কিন্তু ওই প্রতাপ। কাজল, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু অনেক আগেই তোমার আইনের সাহায্য নেওয়া উচিত ছিল। তাহলে এসব কষ্ট হয়তো তোমাকে সহ্য করতে হতো না, আর অনেকগুলো মানুষের প্রাণও বেঁচে যেত। কিন্তু এখন তুমি ওর অপরাধের সমান অংশীদার, আর পাপের ভাগ জীবনকে অনেকগুলো ভাগে বিভক্ত করে দেয়। কাজল, আমরা তোমার ছেলের সম্পূর্ণ দায়িত্ব নেব। ওকে ভালো শিক্ষা দেওয়া হবে, কিন্তু এটা দেখার জন্য তুমি থাকবে না। কিন্তু এই সব কথা তুমি পুলিশকে না জানিয়ে কোনো না কোনো জায়গায় প্রতাপকে সাহায্য করেছো। এই অপরাধে তো আমার মত থাকুক বা না থাকুক, কিন্তু আইনের চোখে তুমিও একজন অপরাধী। কনস্টেবল বাবু ভালো করে পড়াশোনা করবে, অনেক বড় মানুষ হবে। যখন তুমি বড় হয়ে যাবে মাকে নিতে এসো। লোভ, হিংসা, রাগ আর প্রতিশোধের ভাবনা
এসব এমন কিছু অনুভূতি যার ফলে যে কোনো মানুষের মস্তিষ্ক যখন তখন বিকৃত হতে পারে। প্রতাপও এমন ভাবনার বশবর্তী হয়েছিল, আর সে তার উদ্দেশ্য পূরণ করার জন্য সে সম্পর্ক নামক প্রথার সাহায্য নিয়ে তার অপব্যবহার করেছে। আমাদের দেশ এখন উন্নতির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের দেশ আজ বিভিন্ন ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, আর সেখানেই আমাদের দেশের সম্পর্ক নামক প্রথা এছাড়াও বিভিন্ন প্রথার প্রচলন রয়েছে। যদি খেয়াল না রাখা হয় তাহলে রীতিগুলো কুরীতিতে পরিণত হতে দেরি লাগে না। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.